আবার ওই ছেলেগুলা ওইখান থেকে আবার লাঠি নিয়ে আমাকে মারবে এরকমভাবে তেড়ে আসতেছে। বলি কি আপনার যদি দেখেন আপনার দুই ছেলে নাই আপনার কাছে না ফিরে, আমি বলছি সেটা আমি ধরে নিব, সেটা আল্লাহ তাআলা আমার নসিবে এটাই রেখেছে। এরপরে এরা বের হয়ে আমার সাথে অনেকক্ষণ আসে, যখন দেখছি আমার পিছে আসতেছে আমি ভুল রাস্তা দিয়ে চলে গেছি যেদিকে আমার বাসা না। ওই দিন তো ওরকম পুলিশ বা এরকম কিছু টিচুর ভয় ছিল না আমাদের, বাট ওই দিন যে ভয়টা ছিল ওটা হচ্ছে সন্ত্রাসী দলের। তারপরে কতক্ষণ পর মা বুঝছে, মা নিজেই বলে যাও তোমরা, মা নিজেই পাঠায় দেয় আমাদেরকে, আমাকেও পাঠায় দেয় আমার ভাইকেও পাঠায় দেয়। 16 জুলাই আসলে সকালটা তো একটু অন্যরকম ছিল, সব দিনের মতো তো ছিল না। ওইটা আমার জন্য সত্যি অনেক একটা ভয়ানক দিন ছিল, অভিজ্ঞতাটা খুবই অন্যরকম। তো আমার দুই ছেলে, ওরা মোটামুটি 16-17 ওদের এইজ। তো ছেলেরা আন্দোলনে যায়, তার কয়েকদিন আগ থেকে যাচ্ছিল। প্রথম দিকে আমি ওদেরকে অতটা ইয়ে করি নাই, পরে যাই হোক আমি ওদের সাথে এমন হয়েছে যে আমার ছেলেদেরকে আমি বের করে দিয়ে আমি পেছন দিয়ে বের হইতাম, এই এলাকা খুঁজতাম যে ছেলেরা ঠিকঠাক আছে কিনা, এটা ওরা জানতো না। তো ওই সময় হয়েছে কি আমার ছেলেকে যেহেতু আমি, ওরা দুই ছেলে দুই দিকে গেলে আমি দুই দিকে খেয়াল রাখতাম, তখন হয়েছে কি আমি আমার ছোট ছেলেটাকে হারিয়ে ফেলছি, অনেকক্ষণ তোকে আমি খুঁজে পাচ্ছি না। তো আমি যখন খুঁজতেছি তখন একদল ছেলে আমাকে, তারা বুঝেই ফেলছে, বলে কি আপনার ছেলে কি আন্দোলনে আসছে, আমি বলছি আমি কিছু বলি নাই। যখন বলি নাই তখন ওরা বুঝে ফেলছে, বুঝে ওরা আমার সাথে খুবই বাজে ব্যবহার করতেছে, বাসা চলে যান, এসে আপনার ছেলে কোথায়, এরকম করতে করতে আমাকে সামনে নিয়ে গেছে। ওখানে একটা লাস্ট ফার্মা আছে, ওখানে নিয়ে গেছে, ওখানে 4 রাস্তার একটা মোড়, ওখানে অনেক লোকজন। ওখানে নিয়ে এখন ওরা এত বড় একটা লাঠি আমার মাথায় মানে মারবে, লাঠি নিচে আমাকে মারবে। তখন আমি এত বেশি মানে রেগে গেছি যে আমার ছেলেদেরকে আমি খুঁজে পাচ্ছি না, তোমাদের কারণে আমার ছেলেরা রাস্তা বের হয়ে গেছে, এখন তোমরা বলতেছো আমার মাথা ফাটাইবা, আমার ছেলেদেরকে মেরে এখন আমার মাথা ফাটাইবা, এত সাহস দেখি তো, আসো দুনিয়া রাস্তা, বাংলাদেশটা কি তোমাদের, এটা বলে। তারপর ওরা আমার সাথে অকথ্য ভাষায় খারাপ ব্যবহার, অনেক বাজে ব্যবহার। একটা লোক মানে একদম মোটা করে 14-এর উপরে এইজ হবে, সে যখন অনেক তর্ক বিতর্ক হচ্ছিল আমাকে বলে ছেলে বের করছেন কেমন মা আপনি, আমি বলছি আমি তো ভালো মা, দেশের জন্য ছেলে বের করছি। তখন সে বলে কি কথা কমান, এরকম ভিতর থেকে একটা পিস্তল নিয়ে সে আমাকে শ্যুট করবে। আমি বলছি শ্যুট করবেন করেন, দেশের মানুষ দেখুক, কত মানুষই তো মরতেছে, আমি মরলাম সমস্যা নাই তো, আমার দুই ছেলের আমি কোনো খবর পাচ্ছি না, আমি মরে গেলে আমার কোনো সমস্যা নেই, তা আপনি যা করবেন এখানে করতে হবে। এরকম যখন অনেক অনেক লোকজন, আবার ওই ছেলেগুলা ওইখান থেকে আবার লাঠি নিয়ে আমাকে মারবে এরকমভাবে তেড়ে আসতেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। অন্যজন বলে দেখো দেখো আমরা কথা বলতেছি, এমন সময় কিছু সাংবাদিক আসে। তো আমি পরে জানতে পারি যে ওনারা কালার কণ্ঠের সাংবাদিক। তো যখন সাংবাদিক আসছে তখন এরা কিছুটা নমনীয় হয়ে গেছে, তার আগে কিন্তু আমার সাথে খুবই খারাপ ব্যবহার করছে। নমনীয় হয়ে যাওয়ার পরেও খুব একটা নমনীয় না, আমার ছেলে কোথায় কেন বের করছি হাবিজাবি, মানে তারা আমাকে, আমি অপরাধী যে আমার ছেলেদেরকে আমি বের করছি। যখন সাংবাদিকরা আবার ওখান থেকে চলে গেল, সাংবাদিকরা এমন দেখছি যে সাংবাদিকের হাত এরকম ক্যামেরার মধ্যে ধরে রাখছে, তারা ফুটেজ নিতে দিবে না আমার। তখন কতগুলো লোক, পুলিশ, প্রথমে আমাদের উত্তরা থানার পুলিশ, ওনারা আমাকে নিয়ে ওখানে লাশ ফার্মার ভিতরে ঢুকাল। আমি যাব না, আমি তো কোনোভাবেই যাব না, আমাকে জোর জবরদস্তি করে লাশ ফার্মার ভিতরে নিল। নেওয়ার পর ওখানে ওসি ছিলেন, ওখানে তারা আমার সাথে অকথ্য ভাষায় যত রকম বাজে ভাষায় কথা বলা যায়, আমার অপরাধ, আমি আমার ছেলেদেরকে কেন এই আন্দোলনে বের হইতে দিলাম। তা আমি বলছি আমি দিব, দিছি, আরও দিব, প্রয়োজনে আরও দিব। আমি তাহলে আপনি নামলেন কেন, আমি বলছি আমিও নামছি, আমি নামলাম, আমাকে দেখে যেন আরও 10 জন 20 জন মা নামে। তো তারা আমাকে সাহস দেখাতে আসছেন, এই দেশে থাকার ইচ্ছা আছে, নিয়ে জেলে ঢুকাই দিব, যা না তার ইচ্ছা মতো বললো। এরপরে আমার ফোন নিয়ে কাড়াকাড়ি শুরু করলো। এবার আমি ফোন দিব না, কেন আমি বলছি আমার পার্সোনাল ফোন তো আমি দিব না, আমার ফোনের ফুটেজ তারা ডিলিট করবে। তারা দেখছে যখন এখান অনেক দূর থেকে ছেলেগুলো আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, আমার হাতে কিন্তু ক্যামেরা, আমি কিন্তু ভিডিও ধারণ করতেছিলাম, এটা তারা দেখছে। এখন তারা এই ভিডিও নিবে, আমি মোবাইল কোনোভাবে দিব না। তখন মানে কী যে একটা অবস্থা আমার, এই আজকে দাঁড়িয়ে কথাগুলো বলাটা যতটা সহজ ছিল ওই সময় কিন্তু অতটা সহজ ছিল না। মানে আমার পুরো শরীর ভয়ে কাঁপছে, আমি বুঝে গেছি যে এখান থেকে আমি হয়তো আর স্বাভাবিকভাবে বের হইতে পারবো না, আমার লাইফটা হয়তো আমার এখানে মৃত্যু, না হলে অনেক খারাপ কিছু হবে। এবং ওই ওই ফার্মেসিতে কিছু লোক ছিল যারা আমার পরিচিত, আমি একদম মানে আমার চেহারার মধ্যে আমি অনেক সাহস রেখেছি, কিন্তু ভিতরটা কিন্তু আমার দুমড়ে ভয়ে শেষ। আমি অসহায়ের মতো ওই লোকদের দিকে তাকাচ্ছি যে ওরা আমাকে চিনে, ওরা হয়তো বলবে ওনাকে আমরা চিনি, কিন্তু ওরা দেখলাম আমি যখন তাকাইলাম ওরা চোখ নামিয়ে নিল, মানে ওরা একটা এমন ভাব করলো যে আমাকে ওরা চিনে না। তখন আমি ভাবলাম যে না, এই ছেলেগুলারে আমি বিপদে ফেলবো না। তখন আমি ওদেরকে না চেনার মতো করেছিলাম, এরা এখন আমাকে থানায় নিয়ে যাবে আমার ছেলেদেরকে আনতে।
তো আমার ছেলেরা কোথায়, আমাকে বারবার এটা বলতেছে। আমি বলছি, আমার ছেলে কোথায় জানলে তো আমি বের হইতাম না। তো আমি বললাম যে আপনার ফোন দিয়ে ফোন করেন। এখন আমি চালাকি করলাম কি, যে আমি তো ফোন করব না। আমি যদি ফোন করি, ওই সময় আমার মাথায় আসছে আমি যদি আমার ছেলেকে ফোন করি, আমার ছেলে তো বলে ফেলবে ছেলে কোথায়। তখন তো এরা আমার ছেলেকে ট্রেস করে ফেলবে, ছেলের ক্ষতি করবে। আমার 2 ছেলে, আমি তো কোনো ছেলেকে ফোন দিব না। এখন বারবার ওরা আমাকে ফোনে গিয়ে দিচ্ছে, ছেলে আপনি ছেলের জন্য টেনশন করেন, ঠিক আছে ছেলেকে ফোন করেন। এখন আমি বলছি আমি তো ফোন নাম্বার ভুলে গেছি, আপনার ফোন থেকে বের করেন। আমি বিভিন্ন রকমভাবে টাইম কিল করতেছি যে আমি ফোন করব না। কারণ আমার মাথায় তখন এটা আসছে, আমি ফোন, ওরা আমাকে দিয়ে ফোন করাচ্ছে আমার ছেলেদেরকে ট্রেস আউট করার জন্য। আমি ছেলেদেরকে তো ফোন করব না। তখন আমার 2 পা হাত এভাবে কাঁপছে। এখন বলে কি আপনি কি বাঁচতে চান? বলছে যদি আমার ছেলেরা বাঁচে তাহলে আমি বাঁচবো, যদি আমার ছেলেরা না বাঁচে তাহলে আমি বাঁচবো না। কত মানুষই তো মরতেছে। এখন আমার আসলে মৃত্যুর ভয় বলে কোনো কিছুই নেই। বেশি সাহস দেখাচ্ছেন, বিদ্রোহী হইতে চান, মানে বিভিন্ন রকম ভাষা। তারপর বলে কি একজন বলতেছে, ওসি বলতেছে বুঝছে এখানে হবে না, থানা নিয়ে চলো। আমি বলছি আমার অপরাধ? আপনার অপরাধ, আপনি 2 ছেলেকে আন্দোলনে নামাইছে। তেমন এরকম অপরাধ তো প্রত্যেকটা ঘরে ঘরে তাইলে মায়েরা করতেছে, প্রত্যেকটা ঘরে ঘরে এরকম অপরাধী আছে। তাহলে তো আপনাদেরকে প্রত্যেকটাকে ধরতে হবে। তাহলে জেলে জায়গা দিতে পারবেন? থানায় কেন, জেলে তো জায়গা দিতে পারবেন না। এত অপরাধী ধরে নিয়ে কী করবেন? কারণ প্রত্যেকটা ঘরে এরকম আমার মতো 4-5 জন অপরাধী আছে। ওসি তখন চুপ হয়ে যায়, বলে কি না এর সাথে কথায় পারা যাবে না, একে যে কোনোভাবে গাড়িতে তুলে থানায় নেয়। আমি বলছি আপনি আমাকে নিতে পারবেন না, গাড়িতে তো তুলতেই পারবেন না, আমাকে নিতে হলে হেঁটে হেঁটে নিতে হবে। আমি পুরো বাংলাদেশের মানুষকে জানাই দিব যে পুলিশ এরকম করতেছে মানুষকে। তো বলে কি আপনি কী চান? আমি বলছি আমি কিছুই চাই না, আমি আমার ছেলেদের জন্য বের হয়েছি, আমি আমার মতন করে রাস্তা দিয়ে হাঁটবো, আমার ছেলেদেরকে পাবো, আমি বাসায় যাব। এরপরে সে আমাকে বলে মুসলেখা দিতে হবে, ছেলেদেরকে আর আন্দোলনে নামাবে না। আমি বলছি না আমি তো মুসলেখা দিব না, আমি তো আমার ছেলেদেরকে আন্দোলনে নামাইছি আমার স্ব ইচ্ছায়। কেন নামাইছেন? আমি কি এই যে দেশে অরাজকতা, এই যে দেশের মারামারি হানাহানি, আমার ছেলেরা কি করবে? আমার ছেলে আমাকে বুঝাইছে তুমি কি আমাকে চাও না পুরা দেশ চাও? আমার মতো এরকম কতজনে তো মরতেছে, তুমি এত স্বার্থপর হবা কেন? নিজের ছেলে কোলে নিয়ে বসে থাকবা না? আমার ছেলে যা হবে উপরওয়ালা ফয়সালা করবে, আমি ফয়সালা করার কেউ নাই। উপরওয়ালা যে ফয়সা, বলি কি আপনার যদি দেখেন আপনার 2 ছেলে নাই আপনার কাছে না ফিরে, আমি বলছি সেটা আমি ধরে নিব, সেটা আল্লাহ তাআলা আমার নসিবে এটাই রেখেছে। কিন্তু আমার সান্ত্বনা যে আমার ছেলেরা ভালো কাজে গেছে। বলে কি তাহলে তো আপনার সাথে পারা যাচ্ছে না, এই কথা কম, ওর সাথে আর কথা বলে লাভ নাই, ওকে থানায় নেই। এরপরে আবার আমার সাথে জোরাজুরি, আমার ক্যামেরা দিতে হবে, মোবাইল দিতে হবে। কেন? আমার ভিডিও ডিলিট করতে হবে। তারপরে যেটা হয়েছে আমি কোনোভাবেই দিব না। এরপরে ওরা অনেক ধরনের খারাপ ব্যবহার করে, অনেক প্রেশার ক্রিয়েট করে, তারপরে আমার হাতে আমার সমস্ত ফুটেজ ডিলিট করে তারা আবার চেক করলো কোনো ফুটেজ আছে কি না। এরপর আমাকে বলে আপনার বাসা কোথায় দিয়ে আসবো, যেহেতু ওই ইনসিডেন্ট যেখানে ঘটেছে ওখান থেকে আমার বাসা ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিটস। তখন আমি বললাম যদি এরা আমাকে বাসা নিয়ে আসে, এরা আমার বাসা চিনে ফেলবে, তাহলে তো এদেরকে বাসা আনা যাবে না। তখন আমি বললাম আমার বাসা অনেক দূরে। আপনি একটু আগে বলছেন আপনার বাসা এইখানে। আমি বলছি এটা মিথ্যা বলছি, এখন যেটা বলছি সেটা সত্য, আমার বাসা অনেক দূরে, আর আমি আমার বাসায় যেতে পারবো, আপনাদের সাথে কেন আমি বাসায় যাব। এরপরে এরা বের হয়ে আমার সাথে অনেকক্ষণ আসে, যখন দেখছি আমার পিছে আসতেছে আমি ভুল রাস্তা দিয়ে চলে গেছি, যেদিকে আমার বাসা না, অন্য দিকে চলে আমি 2 ঘন্টা হেঁটে তারপর বাসায় আসছি। আমার ছেলেদের কোনো ট্রেস নাই, সারাটা দিন ভয়ানক অবস্থায় আসছে যে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার আগে যদি আমার ছেলেরা বাসা না আসে তাহলে আমার কী অবস্থা হবে। যাই হোক আল্লাহর দরবারে অনেক শুক্রিয়া, সেই দিন আমার ছেলেরা একজন সন্ধ্যার পরে বাসায় আসছে। তো 16ই জুলাই আমরা বেসিক্যালি 15 জুলাই রাত থেকে আমরা প্ল্যান করছিলাম যে আমরা কিভাবে বের হব, কিভাবে সব গ্রুপ আমরা একসাথে মিট করব এই জায়গায় ওই জায়গায়। তো আমরা সব গ্রুপ বানায় রাখছিলাম, বিভিন্ন কলেজ ভার্সিটির ভাইয়েরা তারা সবাই এরকম অ্যারেঞ্জ করে রাখছিল, এই জায়গায় আমরা এই কয়েকজন গ্রুপ থাকবো, ওই জায়গায় এই কয়েকজন গ্রুপ থাকবো, ওই রোডে এই কয়েকজন থাকবো। সো এরকম করে আমাদের প্ল্যানটা রাতে আমরা সব তৈরি করে নিছি। তো সকালবেলা আমরা ওইভাবেই বেরোইছি। তো এক একটা গ্রুপে 15 জন ছিল, 20 জন ছিল, এভাবে আমাদের সব গ্রুপ অ্যারেঞ্জ ছিল। সবাই সবার মতো বিভিন্ন জিনিস, ঔষধ, ছোট হাতিয়ার যে যেভাবে পারে ওরকম নিয়ে আসছে। আর ওই দিন তো ওরকম পুলিশ বা এরকম কিছুর ভয় ছিল না আমাদের। বাট ওই দিন যে ভয়টা ছিল ওটা হচ্ছে সন্ত্রাসী দলের, কখন কোন রোড থেকে কখন কোন সন্ত্রাসী এসে পড়ে এটার তো কোনো আর কি ছিল না, সেফটি ছিল না। সো আমরা ওইভাবেই সব প্ল্যানিং করছি, এভাবেই সবাই কথা বলে নিছি ওই রোড থেকে আসলে কি করব, কেউ যদি আহত হয় কি করব, ওইভাবে আমাদের সব কিছু গোছানো ছিল। তো এরকম হঠাৎ এক রোড থেকে হঠাৎ কিছু সন্ত্রাসী অ্যাটাক করে। তো অ্যাটাকে
দুই একজন আহত হয়, স্ট্যাপ করে ওরা আবার দৌড় দেয় যে যার মতো। আমি ছিলাম হচ্ছে বিএনএস, আজমপুর, এই জায়গাগুলোতে, এই জায়গায় আন্দোলনে ছিলাম বা লোকজন জড়ো করেছিলাম। আর আমার ছোট ভাই যে ছিল ইন্টার সেকেন্ড ইয়ারে, আমি তো ছিলাম এইচএসসি পরীক্ষার্থী, আমার ছোট ভাই ছিল ইন্টার সেকেন্ড ইয়ারে। ও ছিল হচ্ছে ও যেহেতু রাজুক কলেজে পড়ে, ও ছিল ওর কলেজের আশেপাশে, এখানে আমাদের এখানে রাজুক কলেজের এখানে বিএনসিসি রোড আছে, ওইখানে ছিল আর আমি এই জায়গায় ছিলাম। সো আমরা দুই ভাই দুই জায়গায় ছিলাম, অ্যান্ড দুইজনের মধ্যে তখন কোনো যোগাযোগ ছিল না। কে কই আসি কে কই নাই জানিও না, আমিও জানি না আমার ভাই কেমন আছে, কোথায় আছে, কই আছে, আমার ভাইও সেটা জানতো না। এইদিকে ফোন টোনও সব বন্ধ ছিল, কে ফোন দিচ্ছে কে ফোন, ওগুলো নিয়ে তখন ওগুলো এত মাথায় ছিল না। সো এত তো আমার এই ভয়টা ছিল আমার মা যেন আবার বের হয়ে না আসে ওই দিন বাসা থেকে। কারণ প্রথম দিকে যখন আন্দোলনের কথা উঠাইলাম বাসায়, তখন মা তো প্রথম দিকে একটু, যেহেতু মা প্রথমে রাজি হয় না এত খারাপ পরিস্থিতি দেখে, তারপরে কতক্ষণ পর মা বুঝছে, মা নিজেই বলে যাও তোমরা, মা নিজেই পাঠায় দেয় আমাদেরকে, আমাকেও পাঠায় দেয়, আমার ভাইকেও পাঠায় দেয়। সো আমি আমার মতো যেই জায়গায় যাওয়ার কথা ওই জায়গায় গেছি, আমার ভাই যে জায়গায় যাওয়ার কথা আমার ভাই সেই জায়গায় গেছে। তো এরকম আন্দোলনের দিনটা এভাবেই কাটে, কখনো বোমা পড়ে, কখনো টিয়ার সেল, এগুলোর মধ্যে দিই, কখনো সন্ত্রাসী কোথা থেকে কখন অ্যাটাক করে, এই ভয়ের মধ্যেই ওই দিনটা কাটছে এরকম। তারপরে বাসায় এসে জানতে পারলাম যে মাও বেরিয়েছিল ওই দিন, অ্যান্ড মায়ের সাথেও অনেক এরকম খারাপ পরিস্থিতি হয়েছিল, সেটা পরে জানতে পারলাম, তখন জানতাম না।